নমস্কার। শিরঞ্জন দরজাটা বন্ধ করেছো? এটা বড় কথা আছে, এটাকে বড় বড় কথা এটা করে। ওটা ওটাও পরে অন্য কোনটা? ওই যে মোটা, ওটা পরে লাস্ট যখন প্রশ্ন করবে। আজকে সাবজেক্ট বল। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের এসসি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু তথা হবিবপুরের বিধায়ক। উপস্থিত আছেন তপন বিধানসভার বিধায়ক বুধের টুডু। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের আইটি সেলের কনভেনার জয় মল্লিক। আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে। আমি অনুরোধ করব শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার সাংবাদিক সম্মেলন শুরু করার জন্য। সবাইকে নমস্কার এবং জোহার। ইতিমধ্যে মঞ্চে কারা কারা আছেন আমাদের মিডিয়া সেলের ইনচার্জ তুষারকান্তি ঘোষ মহোদয় পরিচয় করিয়ে দিয়েছেন। যেহেতু আমরা খানিকটা লেটে পৌঁছেছি, নিউ টাউনে একটা বড় গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একটু বিলম্ব হয়েছে। তা আজকে আমরা মূলত এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বারা সবাই অত্যাচারিত নয় এমন কোনো বর্গ নেই, এমন কোনো সেক্টর নেই, সবাই অত্যাচারিত কিছু না কিছু ভাবে। কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হোক, বেকাররা চাকরি থেকে হোক, নারী সুরক্ষার প্রশ্ন হোক, কৃষকরা ফসলের দাম হোক, ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হওয়ার পরেও সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হোক, শ্রমিকরা শিল্প তালুকে বঞ্চিত হোক, পাহাড় বঞ্চিত হোক, জঙ্গলমহল বঞ্চিত হোক, সুন্দরবন বঞ্চিত হোক, সর্বক্ষেত্রে এটা নতুন করে আর কিছু নেই, আমি শুধু ভূমিকা বলে গেলাম। আমরা পার্টিকুলার আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। রাজ্যে সম্প্রতি গত কয়েক সপ্তাহের মধ্যে, এক মাসও হবে না, বেশ কয়েকটা আদিবাসীদের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ অত্যাচার হয়েছে। আমরা এই 5টা ঘটনা, অসংখ্য ঘটনা আছে, 5টা ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই এবং আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যে ছোট্ট একটি 1 মিনিট করে 5 মিনিটের ভিডিও সাথে সাথে আপনাদের সামনে দেখাতে চাই প্রামাণ্য ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে। স্বাভাবিকভাবে আমাদের আদিবাসীদেরকে আমরা মূলবাসী বলি। তারা সমস্ত সৃষ্টির সাথে প্রথম থেকে আছে এবং জল জমি জঙ্গল রক্ষা করে দেশের সৌন্দর্য, প্রাকৃতিক ভারসাম্য, অগ্রগতি সবকিছুতেই আদিবাসী সমাজের বিরাট বিরাট ভূমিকা রয়েছে, যেটা আমরা কৃতজ্ঞতা চিত্তে নতমস্তকে সবসময় স্মরণ করি। প্রত্যেকটি ভারতবাসী স্মরণ করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত। এবং আমরা যে স্বাধীনতা পেয়েছি তার প্রেক্ষাপটও আদিবাসী সমাজের মহান বিপ্লবী নেতাদের আন্দোলনের মধ্য দিয়েই সংগঠিত হয়েছে। কখনো ভগবান বিরসা মুন্ডার কথা আমরা বলি, তার বিপ্লব আন্দোলনের কথা বলি, যোদ্ধার জমিদার ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের কথা বলি, কখনো সিধু মুর্মু, কানু মুর্মু, আমরা হুল বিদ্রোহের কথা তুলে ধরি এবং আমরা বলি এই বিদ্রোহগুলোর মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল। বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা আত্মবলিদান করেছেন। তার মধ্য দিয়েই 1947-এর 15ই আগস্ট আমরা ভারতবর্ষ গণতন্ত্র পেয়েছি, পরবর্তীকালে সংবিধান পেয়েছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী সব সময় আদিবাসী সমাজকে
তাদের প্রতিনিধিত্বকে সামনে আনার চেষ্টা করেন, অগ্রাধিকার দেন। সেই কারণে ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন এনডিএ থেকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া, যিনি উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা সাধারণ মহিলা, যার বিরোধ করেছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, যার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে ভোট দিয়েছিল, সবাই জানে। গত 1-1.5 বছরের মধ্যে যে কটা রাজ্যে সরকার তৈরি হয়েছে এনডিএ বা বিজেপি, তার মধ্যে 2টি রাজ্যে, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাঁই, উড়িষ্যাতে মোহন মাঝির মতো আদিবাসী নেতাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বা তথা এনডিএ প্রমাণ করেছে তারা এই মূলবাসী বা আদিবাসীদেরকে সম্মান দিতে চান এবং তাদেরকে যোগ্য মর্যাদা দিতে চান, তারা সেটা ডিজার্ভ করে। আমরা পশ্চিমবঙ্গে এমনিতেই আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অনেক আগে মমতা ব্যানার্জি হরণ করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পার্মানেন্ট চাকরি তুলে দিয়েছেন, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেন। সেক্ষেত্রে আদিবাসীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6%, তফসিলিদের 22%, তারা বঞ্চিত হচ্ছে, এসসি এবং এসটিরা। এটা বারে বারে বলেছি। আপনি খাদ্য দপ্তরে 15,000 টাকা বেতনের কনসলিডেট পেতে কিছু লোক নিয়োগ করবে, সেখানেও আমি গভর্নরকে লিখবো এবং পাবলিকলিও করব, প্রয়োজনে আদিবাসী বা আমাদের তফসিলিদের দিয়ে মামলাও প্রয়োজন হলে করতে হবে। 15,000 টাকা বেতনের খাদ্য দপ্তরের কিছু কন্ট্রাকচুয়াল লোক নেবে, সেখানে রিজার্ভেশনের কথা বলা হয়। কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে বলেছে, এসটি এসসি ওবিসি কমিশন পরিষ্কারভাবে বলেছে যে সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার, এমনকি প্রমোশনের ক্ষেত্রেও 100 পয়েন্ট রোস্টার মেনে এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের রিজার্ভেশন দিতে হবে, শুধুমাত্র পার্মানেন্ট জবের ক্ষেত্রে নয়। এটা প্রত্যেক দিন এই রাজ্যের সরকার ইগনোর করছে, তার ফলে আদিবাসী এবং তফসিলেরা বঞ্চিত। এটা অন্য জিনিস, আমি আমার মূল জায়গায় চলে গেলাম, দীর্ঘায়িত করতে চাই না। 5টা ইনসিডেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। 14ই আগস্ট পুরুলিয়ার বান্দোয়ান হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের এক বিশেষ সম্প্রদায়ের কর্মীর দ্বারা শ্লীলতাহানি শিকার হন এক আদিবাসী মা। এটা দেখি না, পরপর দেখি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন, এটা স্টার্ট করুন। হ্যাঁ, ভিডিওটা না না, ভিডিওটা একসঙ্গে দেখা। আচ্ছা, 14ই আগস্ট 2025 পুরুলিয়ার কথা বললাম, বান্দোয়ানে। 15ই আগস্ট 2025 মেদিনীপুর চার্চ স্কুল ময়দানে আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষক ও ফুটবল রেফারি সম্মানীয় লক্ষণ মান্ডিকে তৃণমূল নেতা খেলার মাঠে লাথি মেরে অসম্মান করে এবং ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেপ্তারও হয়। আবার 48 ঘন্টার মধ্যে ওখানকার কীর্তিমান এসপি জামিনও করিয়ে দিয়েছে। অথচ এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্টে জামিন হয় না। 15ই আগস্টই আমাদের আরেকটি ইনসিডেন্ট, এটাতে আমি বলবো না, পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। সুবল সোরেন, তিনি যোগ্য শিক্ষক, তার চাকরি যাওয়ার কারণে তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি মারা যান। এবং মারা যাওয়ার পরে তার দেহটা নিয়ে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদ করতে না পারে, পুলিশি অত্যাচার আমরা সবাই দেখেছি।
18 আগস্ট 2025 আবগারি দপ্তরের আধিকারিক দ্বারা শারীরিক অত্যাচারিত হয়ে দেবরা ব্লকের লোয়াদা এলাকার আদিবাসী যুবক ডাক্তার সোরেনের খুন হয়। মৃত্যু বলবো না, মমতার পুলিশ খুন করেছে। এবং আমরা ভিডিও ফুটেজে দেখাবো তাকে বাড়ি থেকে মমতার আবগারি পুলিশ কিভাবে তুলে নিয়ে গেছে তার প্রমাণ সিসিটিভি ফুটেজ দেখাবো। এবং প্রতিবাদ করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস দুবার তাকে আটক করা হয়েছে। পুলিশ প্রতিবাদ আন্দোলন করতে দেওয়া হয়নি ডাক্তার সোরেনের ক্ষেত্রে। 18 আগস্ট 2025 পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা লিপানিয়া গ্রামে এক বিশেষ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হন আদিবাসী পৌর ধনঞ্জয় ধনু মুদি। এই 5টা ইনসিডেন্ট আমরা তুলে ধরছি যেখানে আদিবাসীরা অত্যাচারিত হয়েছেন, কোথাও আবগারি পুলিশ মানে সরকারি লোকের দ্বারা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরোক্ষভাবে, কোথাও সরাসরি, কোথাও স্বাস্থ্যকর্মীর দ্বারা, এবং প্রত্যেকটি ক্ষেত্রে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো বিচার পরিবার পায়নি। আমাদের 2 আদিবাসী বিধায়ক এবং নেতৃত্ব, জুয়েল মুর্মু আমাদের এসটি মোর্চার প্রেসিডেন্ট এবং হবিবপুর বামনগোলার তিনি বিধায়কও বটে, শিক্ষক বুধরাই টুডু, সাংস্কৃতিক কর্মী তপনের এমএলএ বুধরাই টুডু, তিনিও আমার সঙ্গে আছেন। পরবর্তীকালে তারা আমাদের সাঁওতালি ভাষাতে এই ভিডিওটা দেখানোর পরে 2-4টি কথা তারা তাদের সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরবেন। আর এটা ইংরেজি যারা আছেন ইংরেজিকেও আমরা দিয়ে দেবো, আলাদা করে লেখা আছে। ইমরান হক উনি আমাকে খারাপ ব্যবহার করেছে। ওর রুমে ডাকিয়ে দিয়ে আমাকে পাতলা পায়খানার আমি ওষুধ খুঁজে দিলাম, দিয়ে ও আমাকে খারাপ ব্যবহার করেছে। বন্দে মাতরমের দিনেও আমাকে বন্দা দেওয়ার জন্য তখনও খারাপ ব্যবহার করেছে। আমি তখন ওর প্রতিবাদ করেছি, বলে আমি তো মা, আমি তো বাচ্চার জন্য এসেছি। তখন ও বললো যে তুমি টেনশন করো না, কেউ কিছু জানতে পারবো না। আমি বলি না, আমি প্রতিবাদ করবো, আমি তোমার মানুষ করছি যে আমার গায়ে হাত দিও না তুমি। কোনো বললো না, আমি তোমার খুব ভালো লেগেছে, তোমার আমার স্বামী বটো। আমি বলি তুমি কি করে ভাবলে যে আমার স্বামী তো বলে আছে, তুমি আমার সাথে এরকম কেন করছো বলে। আমি বলি না, আমি তোমাকে ছাড়বো না, আমি খুব ভালোবাসি, আমার বউ আমাকে ভালোবাসে না, আমি তোমার কাছে ভালোবাসা চাই। আমি বলি যে তারপরে আমাকে খারাপ ব্যবহার করেছে এবং মসজিদে তখন খারাপ ব্যবহার করেছে আমার সাথে। আর ও আদিবাসী সম্প্রদায়ে মেদিনীপুর রেফ্রি অ্যাসোসিয়েশনের সদস্য। মেদিনীপুর চার্চ স্কুল মাঠে এই ঘটনাটা হয়েছিল। সেশন দিয়েছি, গোল হয়েছে। সেশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল।
আপনি এবারে বলে দেন। হ্যাঁ, ওটা অন করে জুয়েল দা, ওটা on করে দাও। আমাদের এসটি মোর্চার রাজ্যের সভাপতি এবং বিধায়ক সাঁওতালি ভাষায় ঘটনাটা সংক্ষেপ করছে। সমস্ত মানুষকে এবং যত কোকি ᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱡ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱵᱚᱭᱦᱟ ᱠᱚ ᱢᱟᱱᱚᱛ ᱡᱚᱦᱟᱨ ᱤᱧ ᱪᱟᱞ ᱟᱯᱮ ᱠᱟᱱᱟ। ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱟᱞᱮ ᱥᱟংᱵᱟᱫᱤᱠ ᱥᱚᱢᱢᱮᱞᱚᱱ ᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱜᱚᱝᱠᱮ ᱵᱤᱫᱷᱟᱱ ᱥᱚᱵᱷᱟ ᱨᱮᱱ ᱵᱤᱨᱳধী ᱫᱚᱞᱱᱮᱛᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱞᱟᱹᱭ ᱟᱸᱡᱚᱢᱟᱜ ᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱟᱹᱰᱤ ᱫᱩᱠ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱵᱚᱭᱦᱟ ᱠᱚ ᱟᱹᱫᱤᱠᱟᱞ ᱠᱷᱚᱡ ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱵᱚ ᱵᱚᱥᱚᱵᱟᱥᱚᱜ ᱠᱟᱱ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱵᱷᱟᱨᱚᱛ ᱵᱚᱨᱥᱚ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱨᱮ ᱟᱵᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱜᱮ ᱵᱚ ᱟᱱᱫᱳᱞᱚᱱ ᱵᱚ ᱞᱟᱦᱟᱣᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱵᱤᱨ ᱜᱟᱡᱟᱲ ᱠᱚ ᱟᱵᱚ ᱵᱚ ᱥᱟᱯᱷᱟᱣ ᱠᱟᱜᱼᱟ, ᱠᱷᱮᱛ ᱦᱟᱥᱟ ᱠᱚ ᱟᱵᱚ ᱵᱚ ᱵᱮᱱᱟᱣ ᱠᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱷᱚᱡ ᱦᱚᱸ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱠᱚ ᱞᱟᱜᱟᱭᱮᱫ ᱵᱚᱱ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱵᱚ ᱧᱮᱞ ᱞᱮᱫᱟ 14 ᱛᱟᱹᱨᱤᱠᱷ ᱨᱮᱭᱟᱜ ᱜᱷᱚᱴᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱸᱫᱣᱟᱱ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱢᱟᱹᱭ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱴᱨᱤᱴᱢᱮন্ট ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱫᱤ ᱞᱮᱫᱮᱭᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱠᱟᱨᱚᱱᱟᱜ ᱛᱮ ᱚᱸᱰᱮ ᱩᱱᱤ ᱜᱚᱜᱚ ᱡᱚᱱᱟ ᱩᱱᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱨᱮᱱ ᱟᱡ ᱜᱚᱜᱚ ᱡᱮᱵᱷᱟবে ᱠᱚ ᱦᱮᱱᱚᱥᱛᱟ ᱠᱮᱫᱮᱭᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱟᱹᱰᱤ ᱞᱚᱡᱡᱟ ᱟᱹᱰᱤ ᱞᱟᱡᱟ ᱯᱟᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱟᱵᱚ ᱵᱚ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ। ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱩᱱᱤ ᱠᱚ ᱧᱮᱞᱟ ᱡᱮ 15ই আগস্ট ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ চার্চ স্কুল ᱨᱮ ফুটবল টুর্নামেন্ট ᱨᱮᱭᱟᱜ আয়োজন ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱵᱚᱭᱦᱟ ᱞᱮᱯᱷᱟᱨᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱠᱷᱮᱞᱟᱭ ᱯᱚᱨᱤᱪᱟᱞᱚᱱᱟᱭᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱛᱨᱤᱱᱢᱩᱞ ᱨᱮ ᱱᱮᱛᱟ ᱥᱮᱱ ᱠᱟᱛᱮ ᱚᱸᱰᱮ ᱡᱟᱸᱜᱟᱛᱮ ᱛᱷᱤᱭᱟᱹ ᱠᱮᱫᱮᱭᱟ, ᱚᱯᱚᱢᱟᱱ ᱠᱮᱫᱮᱭᱟ। ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚ ᱥᱟᱱᱛᱟᱞ ᱵᱚᱭᱦᱟ ᱠᱚᱣᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱡ ᱚᱯᱚᱢᱟᱱ ᱡᱚᱱᱚᱠ। ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱟᱵᱚ ᱵᱚ ᱧᱮᱞᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱱᱚᱣᱟ 15ই আগস্ট ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱤᱠᱠᱷᱚᱠᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱩᱱᱤ ᱥᱤᱠᱠᱷᱚᱠ ᱫᱚ ᱛᱮᱦᱮᱧ ᱥᱩᱵᱚᱞ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱩᱱᱤ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱ ᱠᱚᱲᱟᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱱᱤᱡᱮ ᱟᱭᱟᱜ ᱡᱳᱜᱽᱜᱚᱛᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱪᱟᱹᱠᱨᱤ ᱧᱟᱢ ᱠᱟᱛᱮ ᱩᱱᱤ ᱛᱮᱦᱮᱧ ᱚᱸᱰᱮ ᱟᱱᱫᱳᱞᱚᱱ ᱨᱮ ᱜᱚᱡ ᱮᱱ ᱟᱹᱰᱤ ᱢᱩᱥᱠᱤᱞ ᱨᱮᱭᱟᱜ ᱵᱤᱥᱚᱭ ᱩᱱᱤᱭᱟᱜ ᱞᱟᱥ ᱨᱮᱭᱟᱜ ᱡᱮᱵᱷᱟবে ᱠᱚ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩᱭᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ 18ই আগস্ট যেভাবে আদিবাসী বৈহা কো যাহা দো ওকা দো বঙ্গা বুরু কো লাगित আবুয়া ওকা দো বিভিন্ন জিনিস লাগা আর তেহেই ওনা কো চেতান রে তেহেই বো নেল কেদা তেহেই আবুরেন যাহাই দো নডে ডাক্তার সরেন উনি আবগারি দপ্তর যেভাবে ওড়া কো ইদি কেতে উনি ওডে কো দাল কেদিয়া দাল দাল তেকো দাল গজ কেদিয়া নোয়া দো সরকার বাই হুকুমা খায় যাহাই দো তেহেই পুলিশ মন্ত্রী যাহাই কো মেতায় কানা মমতা ব্যানার্জি উনিয়া মিট অংশ আবগারি দপ্তর আর ওডে আদিবাসী বৈহা তেহেই দাল গজ কেদিয়া আর আজ দো 25,000 চেতান পৌরে ভাটি দোকান আকাদা আর উনিয়া অপরাধ চে তাহে কান তায়া আদিবাসী বৈহা কো আবো বুঝাও হুᱭᱩᱜ তাবনা ওনা সাথ সাথে আবো বো নেলা যে আদিবাসী কো আকাটা সংরক্ষণ সিট তাহে কান যে বিভিন্ন চাকরি ক্ষেত্রে রে আদিবাসী কো শিক্ষা রিয়া আকাটা আবো যে লাভজনক তেহেই আবো সংরক্ষণ সিট হো আবো বই বইতে চাবা কে তাবনা আর এসটি ফেক্স এসটি সার্টিফিকেট খাতির কারণাতে বিভিন্ন এটা জাতি তেহেই কো চাকরি কো বলগো কানা ওনা খাতির কারণাতে আদিবাসী বৈহা কো সজাগ তাহেন তাবনা আন্দোলন হুᱭᱩᱜᱼᱟ আর ইন পাটা সে কো আডি আডি মানব জোহারিন চালাতে কান কোনগুলো
তবে একটা করে ধরুন না নিয়ে নিয়ে যাবে বুড়ে আছে প্রশ্ন থাকলে দেন সেটা নিয়ে বলছি, ওটা আন্দোলনের কথা বলছেন। স্থানীয় স্তরে তো আন্দোলন সংগঠিত হচ্ছে, এফআইআর হয়েছে, এবং আমি তো আপনাদের বলেছি যে ঘাটালে ডাক্তার সোরেনের ইস্যুতে ভারতীয় জনতা পার্টি 6 ঘন্টার বন্ধ ডেকেছে ডেবরা এলাকাতে, এবং জেলা সভাপতি সহ 13 জন বিজেপি কর্মী তারা দুবার গ্রেপ্তার হয়েছে। প্রথম দিন গ্রেপ্তার করে নারায়ণগড় থানাতে আটকে রাখা হয়েছিল, পরের দিন সকাল 7টার সময় থানার পিয়ার বন্ডে ছেড়েছে, আর বন্ধের আগের দিন দেবরা বাজার থেকে গ্রেপ্তার করে 107 দিয়ে পরের দিন দুপুরবেলা 2টোর সময় খড়গপুর এসডিও কোর্ট থেকে তাদের বেলে উকিলের মাধ্যমে বেল নিতে হয়েছে। লড়াই তো চলছে, দমন পীড়নও চলছে, পুলিশকে লেলিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দমন পীড়নই চলছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি এই আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই সামনে থেকে দাঁড়িয়েই করছে। তার জন্য আমাদের অনেক কর্মী জেল খাটছে, মামলা খেয়েছে। আর সুবল সোরেনের ক্ষেত্রেও যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের যে মঞ্চ আছে তারাও কিন্তু লড়াই সংগ্রাম করেছিলেন, করার চেষ্টা করেছিলেন। তাদের 5 জনকেও দেবরা থানাতে ডিটেন করে দেওয়া হয়েছিল অবরোধ করার কারণে। অর্থাৎ আন্দোলন করা হচ্ছে, আন্দোলনের চেষ্টা হচ্ছে, সরকারের দমন পীড়নও আছে। এটা আবার নতুন করে কি বলার আছে? এই 5টা ইনসিডেন্ট আপনি দেখুন, বিচার পায়নি ওরা। তাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছেন অধিকার থেকে। বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছেন, পশ্চিমবঙ্গে 60 থেকে 70 হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল গত 10 বছরে, তা ওখানে রিজার্ভেশন দেওয়া হয়নি। এর থেকে বড় জিনিস কি আছে? পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয় না। আর যে কথা জুয়েলজি বলেছেন, ফেক এসটি সার্টিফিকেট, আপনি ব্যানার্জি চ্যাটার্জিকেও এসটি বানিয়ে দিচ্ছেন, আপনি সেন মন্ডলকে এসটি বানিয়ে দিচ্ছেন। কত এসটি ফেক সার্টিফিকেট! শুধু রায়গঞ্জ এসডিওই তো 54টা এসটি সার্টিফিকেট কেস করে ধরা পড়েছে। গোটা রাজ্যে জুড়ে লক্ষ লক্ষ ভুয়া এসটি সার্টিফিকেট অন্যদিকে নেই। আপনি আপনাদেরকে আমি একটু পরেই বিকালে পোস্ট করে দেবো, সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। 15,000 টাকা কনসলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢুকাচ্ছে। তাদের সেখানে রিজার্ভেশন নেই, এসসিও নেই, এসটিও নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই। আর ওবিসি তো 12টা বাজিয়ে দিয়েছে। অবৈধভাবে 76টা মুসলিম কমিউনিটিকে সুযোগ দিতে গিয়ে ওবিসির তো অরিজিনাল ওবিসির 12টা বাজিয়ে দিয়েছে। জীবন কৃষ্ণ সাহার বাবা নিজেই বলছেন যে বিধায়ক হওয়ার পর জীবন কৃষ্ণের সম্পত্তি বেড়েছে, এবং তিনি সূত্রে যা জানা যাচ্ছে যে প্রচুর জমি তিনি কিনেছেন। আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের, পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়? তো ছবি বলছে, সমাজদার কা তো ইশারাই কাফি হ্যায়, ছবি কথা বলে। अरे पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर। यस, ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের।
12ই আগস্টের পিকচার। সাংগঠনিক বৈঠক। কি বৈঠক ডিকুচু, সেখানে কি আলোচনা হয়েছে? আপনি এটা তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। কালকে ইডি অফিসে ঢোকার সময় জীবনকৃষ্ণ বলছেন যে বিজেপির চক্রান্ত, তাকে ফাঁসানো হয়েছে। তাকে ফাঁসানো। ওটা তো বিকালে, সকালের ছবিটা দেখেননি? কাদা মাখা, কি কষ্ট। ওই ছবিটা দেখেননি সকালে? কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়ে। दादा एक ही साल में दूसरी बार गिरफ्तारी हुई है जीवन कृष्ण शाह की। पहले ये जीवन कृष्ण शाह नहीं है, पूरा तृणमूल चोर है। ये रुपया उठाया, भतीजा को पास डाल दिया। इज वन ऑफ द कलेक्टर, हंड्रेड्स ऑफ कलेक्टर, बंगाल में हंड्रेड्स ऑफ कलेक्टर है भतीजा का, इंक्लूडिंग द सुजय कृष्ण भद्र। दे आर कलेक्टिंग ह्यूज thousands of crores money from the unemployed youth. They cheated youth. उसको कमीशन मिला है फार केस में 1 लाख 2 लाख, लेकिन बाकी जो रुपया है वो यहां डाला है। चीफ मिनिस्टर चोर है, पूरा सरकार चोर है। ये कोई इंडिविजुअल जीवन कृष्ण शाह नहीं, पार्थ चटर्जी नहीं, पूरा सिस्टम चोर है। सिस्टम के खिलाफ भाजपा को लाइए, कोई सेंट्रल एजेंसी का जरूरत नहीं है। हम लोग पुलिस को देकर ही ये लोग को बर्बाद कर दूंगा कानूनी तरीके से। फेंक दिया। इससे पहले भी उन्होंने जो है बगल में जो था पानी जो पॉन्ड था वहां पे तालाब में भी फेंका था। 3 दिन लगे थे सीबीआई ऑफिसर को फोन खोजने में, और फिर एक बार उन्होंने वैसा किया। चोर क्या करेगा? चोर को जब पकड़ने कोई आएगा तब तो चोर भागने का कोशिश करेगा। वो तो खुद साबित कर दिया 2 बार, मैं चोर हूं, मेरा मोबाइल फोन में है। यहां भी बुआ भतीजा अरेस्ट हो गया, और बुआ कलेक्टर वो साइकिया में है। सब बुआ भतीजा का राज, पूरा बंगाल में बुआ भतीजा चल रहा है। টাকা চুরির যে অভিযোগ করলেন সেটা একটু বাংলায় যদি বলেন। টাকা চুরির যে অভিযোগ, তখন পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন। এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন, তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন, সিইও ছিলেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন। এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার, মায়ের গয়না, গরু বাছুর, স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ, কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই দমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র। পুরো মন্ত্রিসভাটা চোর। আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এর বাইরে কি আছে? এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন।
কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএরা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও 1 লাখ 2 লাখ রেখেছেন, বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে। অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। আমি বাংলার মানুষকে বলবো, মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন, বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন। আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন, তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাটন করে দেব। সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব, অকশন করব, সরকারের ঘরে করব, এবং এরা বেরোতে পারবে না। এদের একদম রুট, সাব রুট, ডিপ রুট সবটাকে কাটা ভারতীয় জনতা পার্টি করবে, কমিটেড। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয়। এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করুন। তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন, ভরসা রাখতে পারেন। বিজেপিকে আনুন আপনারা, আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে, এসসি এসটি, অরিজিনাল ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন, এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে। আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়ি নিয়ে যাবেন, যাতে আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন, যেটা রেলে হয়। মোদিজির ক্ষেত্রে, মোদিজির কেন্দ্রীয় সরকারের সব চাকরি রিটিন এক্সামে কার্বন কপি থাকছে, একটা কপি জমা হচ্ছে, একটা কপি নিয়ে যাচ্ছে। তা আপনি যদি 100-র মধ্যে 72 পান বা 32 পান, আপনাকে কেউ 33ও করতে পারবে না, 31ও করতে পারবে না, 73ও করতে পারবে না, 71। ট্রাস্ট ভারতীয় জনতা পার্টি। 2,15,00,000 বেকার রয়েছেন, এদের বলবো ট্রাস্ট করুন আপনারা। মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি 100 করে দিয়ে বলবেন নির্বাচন বিধি হয়ে গেছে, আবার সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে। এইসব করে আপনারা এখন থেকে সতর্ক হন, সজাগ হন, আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। সিআইডি দিয়েছে, আজকে কোর্ট বলেছে যে সিআইডি তদন্ত করবে। শুনুন, অ্যাগ্রিড লোকেরা বলবে, পরিবারের লোকেরা, আমি যেহেতু এটা বিজেপির লোকেরা মারা গেছে, পরিবারকে আমি সহযোগিতা করছি, উই আর নট হ্যাপি। আমরা যে পুলিশের দিবাকর দাস এসডিপিও ফোন করে তমলুক মেডিকেল কলেজে পোস্টমর্টমের ডাক্তারকে প্রভাবিত করেছি, দিবাকরের মোবাইল এবং ওই ডাক্তারের মোবাইল যদি না হয়, প্রমাণ হয়ে যাবে পোস্টমর্টমে ইলেকট্রিক শক লেখার জন্য এসডিপিও কাঁথি দিবাকর দাস ডাক্তারকে প্রভাবিত করেছে। ডাক্তার সেই ফাঁদে পা দিয়েছেন। আমি পরিবারকে বেরিয়ে গিয়েই অনুরোধ করব ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য। কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করতে হবে, কোর্ট করিয়ে নেবে সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে। পুলিশ এখানে ইনভলভ। 500 জনের উপরে যদি তার ছুড়ে পড়ে, দুটো বিজেপির লোক হিন্দু লোকের গায়ে পড়বে কেন? ওটা মহরমের জলসা ছিল, অন্য কেউ আহত হলো না কেন? অতএব আমি বলছি, যেহেতু পরিবার আমাদের সমর্থক, আই এম নট হ্যাপি। এই পুলিশকে কেউ বিশ্বাস করে না, মানে পার্সন পুলিশ নয়, পুলিশের সিস্টেমটাকে পলিউটেড করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দুটো দিঘি তবলা, রাজীব কুমার আর মনোজ বাগ। পুরো সিস্টেমটাকে পলিউটেড করে দিয়েছে। মানুষ শাসনকালের বিরুদ্ধে আপনাকে ভাবতে হবে না, না বিচার, আমি বিচারপতিকে তো আমি বলবো না, কাউকেই ভাবতে হবে না। আপনাকে এখনো বলি, পুলিশের ইনভেস্টিগেশন এই ধরনের সেনসিটিভ কেসে যেখানে পুলিশ ইনভলভ, সেখানে বিচার কে পেয়েছে বলুন এই রাজ্যে?
সিবিআই হয়েছিল বলে নেতাইর লোকেরা 10 বছর জেল খেটেছে। সিবিআই হয়েছিল বলে পোস্টপল ভায়োলেন্সে এখনো 400 জন জেলে আছে। অতএব পারফরমেন্স সব জায়গায় খারাপ, অমুক তমুক। আমি বিচারপতির মন্তব্য অবজারভেশন নিয়ে বলবো না, আমরা বিচারপতিদেরকে হাইয়েস্ট রিগার্ড করি, কোনো তার কাজের সম্পর্কে বলবো না। কিন্তু আপনি যদি এই পার্টটা ছেড়ে দিয়ে বলেন, তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে 2011-তে পরিবর্তনের রথে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সাথে আমিও ছিলাম, আমারও খুব একটা কম ভূমিকা ছিল না। সেক্ষেত্রে যে 3টে বড় মেজর ইনসিডেন্ট উনাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছে, একটা সিঙ্গুরে তাপসী মালিকের কেস, সিবিআই হওয়ার জন্য সিপিএম নেতা দেবু মালিক সহ এরা জেলে ছিল। সেকেন্ড নন্দীগ্রামের কেস, জননী ইটভাটা, সিবিআই হওয়ার জন্য আর্মস অ্যামুনেশন উদ্ধার হয়, এতজন জেলের ভিতরে যায়, অ্যারেস্ট হয় জননী ইটভাটা থেকে, কোয়ার্টার উইথ আর্মস, সিবিআই উদ্ধার করেছে। থার্ড হচ্ছে নেতাই 2011 7 জানুয়ারি, সেটাও কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছিল বলে আজকে ফুল্লরা মন্ডল, খলিলুদ্দিন, ডালিম পান্ডে, অনুজ পান্ডে সব 10 বছর ধরে জেল খেটেছে। আপনি অ্যানালাইসিস করুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সিবিআই ইনভেস্টিগেশনের সরাসরি সুফল পেয়েছেন। তৎকালীন সিপিএম এবং সিপিএম প্রভাবিত পুলিশ তো সাপোর্ট দেয়নি। 14ই মার্চ 2007 তো পুলিশকেও দেখা গেছে, এন রমেশ বাবুকে, অরুণ গুপ্তাকেও দেখা গেছে, ডিজি তারানিয়াকেও দেখা গেছে, আবার চপ্পল পরা সিপিআইএম এর বাছাই করা ক্যাডারদেরও দেখা গেছে, গড়বেতা, কেশপুর, শালবনির সমস্ত মার্কামারা ক্যাডার। শুভেন্দুদা, পাটনায় যে রাহুল গান্ধী অধিকার যাত্রা করছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়রা যোগ দেবেন সিদ্ধান্ত নিয়ে। চোর মাচায় সুর। এই যে ইন্ডি, এদের 3টে এজেন্ডা। 1, দুর্নীতি থেকে বাঁচতে হবে, 1 হও, ইডি সিবিআই দরজায় কড়া নাড়ছে। 2 হচ্ছে পরিবারকে টিকিয়ে রাখো। 4G, 3G, 2G, 4G, 2G, 3G, চাচা নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G, শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, অমর আব্দুল্লাহ। 3G, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি। 2G, লালু, তেজস্বী, মুলায়ম, অখিলেশ, পিসি, ভাই। রেলের একটা ঘটনা ঘটেছে, আপনারা একটু আপ্যায়ন নিয়ে নেবেন, চলুন। মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ডেলি এরকম হবে, প্রত্যেক দিন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ফেল পুলিশ মিনিস্টার আর নেই। তিনি যতক্ষণ থাকবেন, আমি নয়, কৃষক, শিক্ষক নয়, ছাত্র নয়, কোন বোন মেয়ে সুরক্ষিত নয় পশ্চিমবাংলায়, মারাও সুরক্ষিত। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ডেলি যখন থাকবেন, বারুইপুরে পুড়িয়ে মারার দৃশ্য আসবে, উদয়নারায়ণপুরে তেরঙ্গা র্যালি করতে গিয়ে পিটাচ্ছে, তার ভিডিও ভাইরাল হয়েছে আজকে, আসবে, কৃষ্ণনগরে আসবে, তামান্না আসবে, কসবা ল কলেজ আসবে, আসবে। ইনাকে যতক্ষণ পশ্চিমবঙ্গের লোক কন্টিনিউ করবেন, ততক্ষণ পশ্চিমবঙ্গে ডেলি 4টে-5টে করে ঘটনা আপনি এরকম দেখতেই থাকবেন। না না, পুলিশ মার খাচ্ছে কেন, তার জন্য তো পুলিশ মন্ত্রী দায়ী। এবং এই পুলিশ মন্ত্রীর ব্যর্থতা তো আমি নিজের চোখে দেখেছি। 16 সালে দার্জিলিং এ ক্যাবিনেট করেছিলেন, আমিও ক্যাবিনেটে ছিলাম। ও তো বিমল গরুংরা দখল করে ফেলেছে। তখনও তো কেন্দ্রের সরকার, রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী,
আর তিনি সঙ্গে সঙ্গে 6 কোম্পানি সিআরপি দিয়ে আমাদেরকে সব উপর থেকে নিচে নামিয়েছে। কদিন আগে ধুলিয়ান শামশেরগঞ্জেও দেখলাম তো, পুলিশ শাটারের নিচে ঢুকে গেছিল, 300 বিএসএফ এর জওয়ান দ্রুত বেরিয়ে এসে উদ্ধার করেছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো যখনই বিপদে পড়েন আধা সামরিক বাহিনীর শরণাপন্ন হন। অতএব এখানে পুলিশের নিচের তলা তো বিপন্ন। পুলিশকে দল দেখে অ্যাকশন নিতে হয়, পুলিশকে ধর্ম দেখে অ্যাকশন নিতে হয়। পুলিশকে তো আপনার আগের সিআরপিসি, আইপিসি, বর্তমানের বিএনএস অনুযায়ী কাজ করার সুযোগ এই রাজ্যের পুলিশ মন্ত্রী দেননি। এবং পুলিশ যদি যা চান মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে সেটা না করতে পারে, তা পুলিশেরও পানিশমেন্ট হয়, আবার স্বমহিমায় ফিরতে সময় লাগে। একটা ছোট্ট মিউনিসিপালিটি তাহেরপুর হেরে গেছে, গণনা শেষ হয়নি, সকাল 7:30টার সময় তাহেরপুরের ওসিকে পুলিশ লাইনে ক্লোজ করে দেয়। ভোলানাথ পান্ডে আবার তেল ওয়েলিং করে ফিরে এসছে, মাঝখানে গ্যারেজ করে দিয়েছিল ব্যাটালিয়ানে সাগর দিকে হেরে যাবে। বেচারিরা করবে, বেচারিদেরও নিচের তলায় ভীষণ কষ্টে ওরা আছে। ওরা সব এই যে পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে থেকে ভিডিও পাঠিয়ে দেয়, তো আমি তুলতে গেছিলাম না আপনি তুলতে গেছিলেন, ওরাই তো তুলে পাঠিয়েছে। এটা তো নেই মমতা ব্যানার্জির সঙ্গে। ওরা বলছে আপনারা পরিবেশ তৈরি করুন, আমরা প্রস্তুত আছি। 90% পুলিশ পরিবর্তনের। আপনারা ভুয়ো ভোটারের কথা বলছেন, আমরা প্রতি বুথ 30 থেকে 40টা ভুয়ো ভোটার, বেশ কিছু বাড়িতে আমরা গিয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের লোকজন মারা গিয়েছে, কিন্তু তাদের নাম এখনো রয়েছে। এমন বেশ কিছু ভোটার পেয়েছি ভোটার লিস্টে আমরা, যাদের কোনো অস্তিত্বই নেই। এটার জন্যই এসআইআর এর প্রয়োজন। আমরা উই আর ওয়েটিং ফর, এবং এসআইআর করতে হবে, হওয়া উচিত, হবেও। এসআইআর নতুন কিছু নয়। আজকে আপনি দেখবেন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় ডিএমদের একটা নির্দেশ দিয়েছেন, যেহেতু লাস্ট জনগণনা 2011-তে হয়েছিল, কিন্তু ভোটারের সংখ্যা বৃদ্ধি আর জন্ম দুটোকে ট্যালি করতে বলেছে। কারণ বার্থ রেজিস্ট্রেশনের তো ডাটা সরকারের কাছে আছে, পপুলেশনের ডাটা না হলেও তাতে দেখবেন পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন তার তুলনায় 2.5% বেশি ভোটার লিস্টে নাম লাস্ট 10 বছরে। এটাও একটা ওয়ান অফ দি বিগ প্যারামিটার। যেহেতু 11 সেন্সাসের পরে কোনো সেন্সাস হয়নি, ভোটার লিস্ট হয়েছে বারে বারে, ভোটার লিস্টের গ্রোথ আর আমাদের যে বার্থের গ্রোথ দুটো কম্পেয়ার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন ধরেছে যে পশ্চিমবঙ্গে যা জন্মগ্রহণ করেছে তার তুলনায় 2.5 গুণ বেশি ভোটার উঠেছে। এরা কারা? এরা নিশ্চিতভাবে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, নন এক্সিস্টেন্স ফেক ভোটার, অবভিয়াসলি বাংলাদেশি মুসলমান যারা জন্মেছেন চট্টগ্রামে, সিলেটে, নোয়াখালীতে, যশোরে, দিনাজপুরে, রংপুরে, লালমনিরহাটে, আর মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া না থাকার জন্য ঢুকে ভোটার তালিকায় এখানে নাম নিয়েছেন। সেই জন্যই জন্ম সংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে হেল এন্ড হেভেন ডিফারেন্স ইনভেস্ট। আরে পালাতে পারবেন না। সিসিটিভিতে সোদপুরের এজেন্টকে দিয়ে যা করেছেন আমি আবার একদিন দেখাবো, ওয়েট করছি। প্রতিবারই বলি আমি, আমার কাছে যে জিনিস আছে আমি দেখাবো কি করেছে 24-এর লোকসভা। ওটা অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ দি ভোটার্স নয়। সকালে 8টা থেকে 10টা, বিকেলে 4টে থেকে 6টা, 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে, পার ফেজে 5,000 করে ক্যামেরা বন্ধ রেখেছিল। 80,500 বুথের মধ্যে 35,000 বুথে রিক হয়েছে।
এবং এটা আমি ধরিনি, টেলিকম ডিপার্টমেন্ট থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন। আমি আপনাদের ঠিক সামনে বলে দেব। এবং সেই জন্য টেন্টেড এজেন্সি, আইপ্যাকের মনোনীত এজেন্সি, তারা শোকজের উত্তর দিচ্ছে না। সিঙ্গেল বেঞ্চে গেছিল, হেরেছে, ডিভিশন বেঞ্চে পেন্ডিং। আমি আর হাইকোর্ট নিয়ে কিছু বলছি না, শোকজের উত্তর দিতে চাইছে না। সেই কারণেই তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জে কেন টেন্ডার করে নতুন এজেন্সি ক্যামেরা লাগাচ্ছে চিৎকার করছিল, ডিউ টু দিস রিজন। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, আমি এক্সপোজ করে দেবো। এখনো গরম হয়নি হাওয়া, একটু বাকি আছে হাওয়া গরম হতে। এবারে হবে না, 2 নম্বরই করতে দেবো না, বলুন। টাকা তোলার কাজে না। ভয় পাচ্ছে তাদের বক্তব্য শুধু কি টিচার? আমি আপনাকে কয়েকদিন পরে 350 পুলিশের নাম দিয়ে দিব, যারা তৃণমূলের পার্টির কাজ করে, পুলিশের ডিউটি করে না, কোনোদিন ইউনিফর্ম গায়ে চাপায়নি। 350 পুলিশের নাম, কনস্টেবল, এসআই নম্বর, অরিজিনাল পোস্টিং আমি আপনাদেরকে দিয়ে দেব। আজকে বললাম, এরপরে তো ইউনিফর্ম পরে নিবে সন্ধ্যার পর। সিস্টেমটাই পুরো পলিটিক্যাল। তো উনি তো পঞ্চত্ব প্রাপ্তি করে দিয়েছেন। আমি আশা করব সত্যম রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া সহ প্রাইভেট কলেজগুলো তো একই চিঠি যাবে, কারণ তো গভর্নমেন্টের এডুকেশন সিস্টেম তো উনি তুলে দিয়েছেন। গভর্নমেন্টের এডুকেশন সিস্টেম নেই, সব আপনাদের সবার বাড়ির ছেলে মেয়েরা, ভাইপো ভাইজিরা সব প্রাইভেটে চলে গেছে। এন্টায়ার এডুকেশন সিস্টেম যেটা সরকারের দেওয়ার কথা, রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং শিক্ষা মৌলিক অধিকার সংবিধানে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার অধিকার নেই। এবং তার সেক্ষেত্রে তো আপনার ওখানে দুটো মানে ছেলে, 2 বাচ্চার বাবাও ছাত্র নেতা, 51 বছর বয়স, 52 বছর বয়স, 48 49 বছর বয়স, তারা সেখানে পাগলু ড্যান্স করবেন, আই লাভ ইউ বলবেন, হাঁটু ছেঁড়া জিন্স পরে নাচবেন, লাল চুল কানে দুল, কানে মাকড়ি, হাতে আইফোন, পায়ে লোটো, জেল লাগানো চুল, নাচবেন, সবাই দেখবেন, খেলা হবে, আর কি। হিন্দি জোট সঙ্গে অধীর চৌধুরী বলছেন দীঘায় অপকর্ম হচ্ছে এবং দীঘার যে জগন্নাথ ধাম সেটাকে নিজের বলে চালাতে। কে বলছেন? ওনার পার্টি আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন। কিন্তু কংগ্রেসের বড় নেতা, ওয়ার্কিং কমিটির মেম্বার, উনি, ওনার পার্টিটা তো নিশ্চিতভাবে কংগ্রেস, তার নাম আছে, অনেক দিনের পার্টি। পার্টিটা তো পরিবারবাদী পার্টি। সোনিয়াজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজিরা, অধীর চৌধুরী যাকে চোর বলেন, সেই ভাইপোর সঙ্গে খানা পিনা, মৌজ মস্তি সব করছেন। স্বাভাবিকভাবে অধীর চৌধুরী আগে স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। তিনি দিল্লিতে একরকম করবেন, কলকাতাতে একরকম বলবেন, বহরমপুরে এসে আরেক রকম বলবেন, মানুষ বিশ্বাস করছে না। এবং অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতির শিকার। অধীর চৌধুরীর নামটা অধীর চৌধুরী এবং হিন্দু বলেই তাকে মুসলমানরা ভোট দেয়নি। ইউসুফ পাঠান বাংলা বলতে জানেন না, গুজরাটি, তাকে ভোট দিয়েছে কেবলমাত্র মুসলমান বলে। তাই অধীর চৌধুরী আগে তার নিজের জায়গাটা ঠিক করুন, তারপরে নিশ্চিতভাবে অধীরদার মতো অত্যন্ত সিনিয়র লিডারের বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়া যাবে। অধীরদা যা বলছেন সেটা বাংলার প্রেক্ষাপটে নিজেকে ভাসিয়ে রাখার জন্য, টিকে থাকার জন্য বলছেন। উনি যে দলকে রিপ্রেজেন্ট করেন এবং যে দলের সর্বোচ্চ কমিটি, ওয়ার্কিং কমিটির মেম্বার, সেই দলের পলিসি
এবং তার কার্যপদ্ধতির সঙ্গে অধীর চৌধুরীর বক্তব্যের কোনো মিল নেই।